গাছ গাছরা ভরপুর ছিল। এই গাছ গাছরা থেকে জল, যে গাছ জল ব্যবহার করতে পারে না বা করা যায় না, সেইগুলি মাটিতে চুয়ে যায় এবং মানুষ জল পায়। কিন্তু আজকে দিনে আমরা সংরক্ষণ করা উচিত, সেইভাবে আমরা সংরক্ষণ করছি না। 1998 সালের দিকে পর্যন্ত, ওই দিক পর্যন্ত শ্যালো টিউবওয়েল যদি পোতা হয়, ড্রিল করে যদি নেওয়া যায়, শ্যালো টিউবওয়েলে ওভারফ্লো জল আসে, আজকে আসছে না। এটার জন্য কিন্তু আমরা সবাই দায়ী। সেই কারণে আমরা সবাই যেন স্কুলে হোক, গ্রামে হোক, শহরে হোক, আমাদেরকে ভাবতে হবে। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে করেছে কিনা জানি না, আমি অনুরোধ রাখবো, আমরা জল সংরক্ষণ কিভাবে করতে পারি, বন সংরক্ষণ কিভাবে করতে পারি, বিশেষভাবে আমবাসা মিউনিসিপাল কাউন্সিল যেটা আছে, সেইখানে যখন ঘর তৈরি করা হয়, বৃষ্টির জল কিভাবে আটকে রেখে বা বৃষ্টির জল সংগ্রহ করে যে আমাদের প্রয়োজন কিভাবে মেটানো যায়, খাওয়ার জল না হোক, বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা, তাইলে কি হবে, যে চাপটা আমাদের উপরে আসছে সেই চাপ অনেকাংশে কমবে। আমি বলছি না জিরো হয়ে যাবে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে ফুটবল ফিল্ড, অন্তত আমি এটাকে 1972-75 থেকে দেখে আসছি, এই জায়গাটাও কিন্তু অনেক গাছ গাছরায় ভর্তি ছিল, পরিপূর্ণ ছিল। কিন্তু আজকে এখানে দেখি ঠিকই আছে, কিছু গাছ গাছরা আছে। আমাদেরকে সবাই দায়িত্ব নিতে হবে। স্কুল, কলেজ, অফিস শুধু বললে হবে না যে বন সংরক্ষণ করতে হবে, কার্যক্ষেত্রে প্র্যাকটিক্যালি বাস্তব পদক্ষেপ আমাদেরকে নিতে হবে সবাই মিলে। যদি আমরা একটা সুস্থ পরিবেশ তখনই হবে যখন পর্যাপ্ত পরিমাণে আমাদের যে বন জঙ্গল আছে সেটাকে রক্ষণাবেক্ষণ করা যাবে। আর একটু কথা বলে আমি শেষ করে দেব। আমাদের আনন্দের বিষয় হচ্ছে ভারতবর্ষে যে 29টা রাজ্য আছে, সেই 29টা রাজ্যের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে প্রায় না 8টি রাজ্য আছে। এই 8টি রাজ্যে বনের যে এরিয়া অঞ্চল, 100% যদি বলি, সেটা ভারতবর্ষের টোটাল বনাঞ্চলের মোট বনাঞ্চলের 60% বনাঞ্চল এখানে আছে। তো এটাতে আমি সেই দিনে PCCF সাহিত্য বলেছিলাম, গোয়াতে ঠিক আছে, গোয়াতে অনেক বেশি জঙ্গল আছে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য বড় বড় রাজ্য, সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, যেখান থেকে 80 জন MP আসে, অন্যান্য রাজ্য তারপরে। এবং এই যে ইউপির মোট যে আয়তন, এই আয়তনের মাত্র 6.15% হচ্ছে বনাঞ্চল। কিন্তু আপনারা দেখবেন গোয়াকে বাদ দিয়ে দিলে নর্থ ইস্টে, ত্রিপুরাতে কম করেও 60% বনাঞ্চল আছে। নর্থ ইস্টে সবচেয়ে কম বনাঞ্চল এরিয়া হচ্ছে আসাম রাজ্যে 34%, সবচেয়ে বেশি হচ্ছে মিজোরামে
84%, অরুণাচলে 79%। এটা আমাদের গর্ব, কারণ এই যে অক্সিজেন উৎপাদনের কথা বলছি, ব্যালেন্স ফরেস্ট সংরক্ষণের কথা বলছি, এই আয়তন যা আছে সেটা আমাদের উত্তর পূর্ব ভারতের যে অংশ সেই অংশে সবচেয়ে বেশি। আপনারা জেনে থাকবেন গত বছর মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, পৃথিবীর সবচেয়ে যেখানে অক্সিজেন উৎপাদন হয় যে জঙ্গল, সেটা হচ্ছে অ্যামাজন। সেই অ্যামাজনকে কেউ না কেউ চক্রান্ত করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেখান থেকে 80% সারা পৃথিবীতে যদি 100% অক্সিজেনের প্রয়োজন হয়, অ্যামাজন থেকে আমরা প্রায় সারা ভারতবর্ষের 59.99% আমাদের এখানে বনাঞ্চল আছে। অবশ্যই চাইলে নর্থ ইস্টে মানব জাতির কল্যাণে নর্থ ইস্টের যে জঙ্গল যে আয়তন আছে, জঙ্গলের যে বহর আছে, সেই বহর আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের কন্ট্রিবিউশন করছি। এটাকে রক্ষণাবেক্ষণ করার আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আপনার আমার। এই কতটুকু সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। অনুষ্ঠানের সভাপতি যিনি ধলাই জেলার জেলা সভাধিপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন বন দপ্তরের যিনি পিসিসিএফ হক, উপস্থিত রয়েছেন সিসিএফ টেরিটোরিয়াল এবং আমবাসা বিএসসি চেয়ারম্যান পূর্বতন যিনি বিধায়ক শ্রী পরিমল দেববর্মা মহোদয়, আমাদের ধলাই জোনাল কমিটির যিনি চেয়ারম্যান শ্রী প্রেমলাল মহোদয়, রাজ্য সরকার এর বন দপ্তর এবং অন্যান্য যারা প্রশাসনিক আধিকারিকরা আছেন, এই এলাকার বুদ্ধিজীবী অংশের মানুষ, ছাত্রছাত্রী, পুলিশ দপ্তরের সমস্ত অংশের মানুষকে আজকের এই দিনটাতে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলব। আমাদের পিসিসিএফ মহোদয় বলেছেন
যে বন মহোৎসব শুরু হয় 1950 সালে। I cannot remember the name of the person who started, some Mr. K.M. Motion. উনি বন মহোৎসব শুরু করেছিলেন, একমাত্র লক্ষ্যটা হলো যে গাছকে বাঁচানো। আমি আজকে মহতী অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলতে চেষ্টা করব যে মানুষ বন সৃষ্টি করতে পারে না। ম্যান ক্যানট মেক ফরেস্ট। এখানে আমাদের বন দপ্তরের আধিকারিকরা আছেন, রাজ্য সরকারের যারা আধিকারিকরা রয়েছেন, আপনারা সবাই চিন্তা করুন। আমি চিন্তা করে দেখেছি যে বন তৈরি করার ক্ষমতা মানুষের নেই। বন তৈরি করার ক্ষমতা সেটা প্রকৃতির ক্ষমতা। নেচার ইটসেলফ উইল মেক দি ফরেস্ট। কিন্তু আমাদের সবার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে বনকে রক্ষা করা। এই বনমন্ত্রী হওয়ার পর আমি ত্রিপুরায় দুঃখের সাথে বলছি এটা, যে আমি ভেবেছিলাম যে 42 বা 62% আমাদের যে বনভূমি আছে সেখানে গাছপালা, বিভিন্ন কিছু অ্যানিমেলস, বন্য প্রাণীরা সেখানে থাকবে, বাট পিকচারটা সেই রকম না। কে বা কাহারা করেছেন? ন্যাশনাল হাইওয়ে থেকে আপনারা যখন বেরিয়ে যাবেন, আধা কিলোমিটারের বেশি দূরত্বে যখন চলে যাবেন, সেখানে বন রীতিমতো নেই বললেই চলবে। এই যে চ্যালেঞ্জ আমাদের, এই বনকে রক্ষা করা, এটা ইট ক্যানট হ্যাপেন অনলি ফর ফরেস্ট ডিপার্টমেন্ট। এই রেসপন্সিবিলিটি আমাদের ত্রিপুরার সর্বস্তরের মানুষকে নিতে হবে এবং এগিয়ে আসতে হবে। আমাদের আধিকারিকরা চেষ্টা করছেন। গত 5 বছরের যদি রেকর্ড আপনারা দেখে থাকেন, রুট সাইড প্ল্যান্টেশন আমরা শুরু করেছি, এবং যেখানে ডিগ্রেডেড ফরেস্ট সেখানে আমরা নতুন করে গাছ লাগানোর জন্য প্রচেষ্টা করছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বন মন্ত্রী হিসাবে আপনি কি করতে চান? এটা খুব কঠিন প্রশ্ন। আমি বললাম, এজ এ ফরেস্ট মিনিস্টার, যে সংখ্যায় গাছ কাটা হচ্ছে এইটার পরিপূরক হিসেবে আগামী 5 তারিখ জুলাই আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষ রোপণ করে পরিবেশকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করব। আজকে আমাদের মাঝে যারা জায়গা প্রকল্পে জিএফএমসির মেম্বাররা আছেন, যারা জঙ্গলে বসবাস করছেন, ফরেস্ট বিশেষ করে পিঁপড়া অংশের মানুষের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে এই কথা বলবো। রাবার চাষ আমি তার বিরোধী না। আমি প্রথমেই বলছি, সাংবাদিক বন্ধুদেরও বলছি, রাবার চাষ বিরোধী আমি নই। আপনারা লিখবেন না পরে। বনমন্ত্রী বন মহোৎসবে দাঁড়িয়ে বলেছেন উনি রাবার চাষের বিরোধী। আমি প্রথমেই বলে দিই, কিন্তু রাবার সম্পর্কে আপনারা ভেবে দেখুন, একটা রাবার গাছ, উনি সিঙ্গেল রাবার গাছ, একটা বিশাল বাঁশ ঝাড়ের যে জল সংরক্ষণ করার ক্ষমতা, এই একটা রাবার গাছ এটা চুষে নেবে। তাতে কি হচ্ছে? আমরা যে বলি জল পাই না, জল কই দিয়ে পাবো? জল নিচের দিকে চলে যাচ্ছে। আর রাবার সম্পর্কে আপনারা জিজ্ঞেস করুন, রাবারের দাম সারা বিশ্বের মধ্যে কমতে শুরু করেছে।
আমাদের ত্রিপুরা রাজ্যের রাবার চাষিদের আমি নিয়ে যখন চিন্তা ভাবনা করি আমার ভয় হয়। ভয়টা কেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেশে তারা বিশাল মানে আমাদের বলাই ডিস্ট্রিক্টের মতো একটা রাবার প্ল্যান্টেশনে 5টা লোককে দিয়ে তারা রাবার এই কাটিং করে রসটা সংগ্রহ করছে। সব মেকানাইজ সমস্ত রাবার গাছের সাথে পাইপ লাগিয়ে অটোমাইজ রাবার এই দুধ কালেকশনের যে ব্যবস্থা এটা করে নিয়েছে। মানুষের সেখানে কাজ করতে হবে না এবং সিনথেটিক রাবার তৈরি করতে শুরু করেছে। কোনো গাছের দরকার নেই, এই কেমিক্যাল মিক্স করে রাবার কৃত্রিম উপায় রাবার তৈরি করছে বিজ্ঞানীরা। এবং আমাদের রাবার চাষিরা সারা ফরেস্ট এলাকায় যদি রাবার চাষি করেন তাদের অর্থনীতি কিন্তু আগামী 20 বছর 30 বছর পরে দেখা যাবে রাবার চাষ করে কিছু হচ্ছে না। আমি তাদেরকে নিয়ে যখন চিন্তা ভাবনা করি আমার ভয় হয়েছে। ফরেস্ট মিনিস্টার আজকের এই মহতি দিনে আমি বলতে চেষ্টা করব, আমাদের ত্রিপুরায় আপনারা নিশ্চয়ই শুনেছেন এটাকে কি বলে বেলবান কঙ্কাই বাস আপনারা শুনেছেন। বাঙালিরা যারা আছেন এখানে আপনারা বুঝতেই পারেন কঙ্কাই বাস, এই বড় বড় বাস, এই বাস দিয়ে আজকে নানা শিল্প কারখানাতে কার্পেট তৈরি হচ্ছে, টাইলস তৈরি হচ্ছে। এইটাকে বিক্রি করে 50,000 টাকার এই কঙ্কাই বাসের চাষ থাকবে। ওই পরিবারে প্রতি বছর 5 থেকে 10 লক্ষ উপার্জন করা যেতে পারে। এবং এই বাস চাষের মাধ্যমে আগে ত্রিপুরার ইতিহাস কি ছিল? শচীন সিংহলাল যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যখন অন্তর্ভুক্ত হলো সেই কালের কথা করে চিন্তা করুন, ত্রিপুরার সমস্ত বনাঞ্চলে বাঁশের সংখ্যা অনেক বেশি ছিল। এই বাঁশ কেটে যখন আমরা শাল সেগুন এগুলো লাগাতে শুরু করি আমাদের এখান থেকে কি হলো, আজকে দেখা গেল বন্য প্রাণীরা কিন্তু তারা খাবার পাচ্ছে না। আমাকে বলে এই যে মুঙ্গিয়া কামিটা অমরপুরে হাতি এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙছে, এটাকে নিয়ে কি করা যায়? করবেন নাকি? হাতি জঙ্গলে খাবার পাচ্ছে না। আপনারা কি বানর দেখতে পাচ্ছেন? আমি আজকে আসার পথে দেখেছি একটা বানর দেখি, বানর কোথাও নাই, বানর খেতেই পায় না কোথাও। হাতি কি করে? রাবার চাষ যখন শুরু হলো ত্রিপুরায়, বানর জানতো না এই রাবারের রস খেলে বানর মারা যায়, অনেক বানর মারা গেছে। তো এই যে পরিবেশের বিরুদ্ধে আমরা যাচ্ছি, আমাদের ফরেস্ট দপ্তর একটাই সিদ্ধান্ত নেবে, যারা বন অঞ্চলে বসবাস করছেন তাদেরকে বনের বন্ধু হিসেবে কি করে জীবিকা উপার্জন